দেখেন আমি আজকে কিন্তু আপনার এখানে আসতাম না, কারণ আমি এই ঘটনা নিয়ে সেটা অনেক কথা বলছি, কিন্তু আপনার কোনো মানে এমন একটা সময় আছে আপনি কোনো কথাও বলেন না, কোনো কিছু বলেন না। আজকে যে আপনি আমার ফোন দিয়েছেন আসার জন্য, আমি কিন্তু একমাত্র মইনার কথা চিন্তা করে আছি। আমি আপনার কথা চিন্তা করলে আমি জীবন হইতাম না। কারণ এই যে ঘটনাটা ঘটলো এতদিন হইলো, আপনি কে ফোনে পাওয়া জানা, আপনি এটা নিয়ে বাড়িতেছেন না, কোনো কিছু বলতেছেন না, তো এটা নিয়ে আমি কিভাবে কথা বলবো? আমি কিন্তু আপনার উপরে সত্যি কথা অনেক রাগি আসছিলাম, এই জন্য কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করিনি। এখন কিসের জন্য আমার ফোন দিলেন বা কি বলতে চাইছেন আপনি বলেন। জি ভাই, আমার আরো আগে কথা বলার দরকার ছিল, কিন্তু আমি কথা বলতে পারিনি। আমি কিছু ঝামেলার মধ্যে ছিলাম। তো এখন আমি দেখতেছি আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পারতেছি না কথা না বললে। আর জামলা থাকলে তো আপনার জামলা বলতে হবে, নাহলে মানুষ বুঝবো কি করে আপনার জামলা ঝামেলা হইলো, আমি তো দীর্ঘ 8-9 মাস হয়ে গেল আমি দেশে আসলাম। তো আমার তো কর্মস্থল আবার যাইতে হবে। অনেক অপেক্ষা করলাম আমার মামলাটা একটা সুরাহার করার জন্য, কিন্তু আমি এখন পর্যন্ত আমি মামলার কোনো উদ্দেশ্যই পাইলাম না যে কে মারলো বা কিভাবে মারলো। তো এটা তো আমরা জানি না, আপনি যেটা বলছেন না। এখন মূলত ঘটনাটা কি, মানে কি অবস্থার মধ্যে আছে? মামলাটা এখন দেয়া গেছে। আমি এর আগে আসতাম মিডিয়ার মধ্যে, কিন্তু মিডিয়ার মধ্যে আসতে পারিনি সেই জন্য কিছু অপপ্রচারকারী আর কিছু ইউটিউবার, মহিলা একটা আছে, তোমার কয়ে লাভ নাই, হয়তো ছোটবেলা অনেক কষ্ট করে গালি শিখছিলাম, হয়তো এখন আর বললাম না, এই যে সবজি তোমারে দিলাম। তো এই সমস্ত ইউটিউবারে কিছু অপপ্রচার চালাইয়া আর কিছু নামদারি আলেম, যারা আলেমের নামে কলঙ্ক, আর সাধারণ আমরা যে হুজুর গলে না দিয়ে মানে কলঙ্কিত করছে, এই কিছু নামদারি আলেম বেশি উৎসাহ হয়েছে এই অপপ্রচার গুলো চালাইছে। চালানোর কারণে আমি যদি মিডিয়াতে আসি তাহলে আরো অপপ্রচার চালাইব, সেই জন্য আমি আর আসি না। আর আমার প্রশাসন থেকে বা আমার ভাইয়েরা গোষ্ঠীর লোক আর সবাই কিছু এইভাবে মিডিয়ামের সামনে এসে কি করবি, আসে তো কোনো কিছু করান যায়, বরং আরো অপমানিত হইতেছে। তারা এমন ভাবে অপমানিত করছে, মাদ্রাসা ছাত্র এবং শিক্ষিকারে আমার বাড়িতে পাঠাচ্ছে আমার নানলদ দেওয়ার জন্য, আমার ফ্যামিলির নানলদ দেওয়ার জন্য আমার এইভাবে এরা হাজার হাজার মহিলা আছে আমার বাড়ির মধ্যে, চতুর্দিক দিয়ে বেড় দাঁত করে। আপনি অপপ্রচারের কারণে আপনি পিছিয়ে গেছেন কেন? মানে অপপ্রচারের পিছিয়ে গেছি। আর আমার মামলা যে পর্যায়ে গেছে, আমি একজন মানুষকে নিলাম, আমি কইলাম এই মুখটা সন্দেহ নিয়ে যাও, নিল, মারলো, মায়েরা দেয়, হের কাছে কিছু পাইলো না। আচ্ছা, এখন একটা কথা বলি, আপনি যেহেতু আপনি নিজে হুজুরের কথা বললেন বা অনেকে একটা মেয়ের কথা বলেন, আমি অনেক মেয়ে দেখছি ভিডিও বানাই যে উল্টাপাল্টা ভিডিও বানাইছে, এবং অনেক হুজুরের কথা বললেন যারা নাকি আসলে সত্যিটারে মানে মিথ্যে ভাবে প্রমাণ করতেছে বা আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে কোনোভাবে হয়তো বা। তো এখানে যে হুজুর বা মুয়াজ্জিন যে নেওয়া হয়েছে, এটা কি আপনি সন্দেহমূলক বলছেন যে তাদেরকে নেওয়ার জন্য, নাকি পুলিশই নিছে মানে সন্দেহ করে? আমার তো মামলার মধ্যে মামলার মধ্যে আর কোনো নাম নেই, অজ্ঞাত নাম আছে, মানে মূলত মানে কারোর নাম মেইন করে কোনো নাম নাই, না মানে সকলের অজ্ঞাত নাম আসামি। এখন তারা তদন্ত করতে গিয়ে হেরার কাছ থেকে কিছু পাইছে, পাইয়া হয়তো তাদেরকে আটকে রাখছে। আটকে তারা আবার একটা রিপোর্টও দিয়ে রাখছে কেন হেরা আটকে রাখছে, এটা পুলিশে দিয়ে রাখছে, রিপোর্ট দিয়ে রাখছে। রিপোর্টটা আমার কাছে আছে যে পুলিশে কেন হেরা আটকে, কেন হুজুর এবং মুয়াজ্জিন আটকে রাখছে সেই রিপোর্টটা আছে। রিপোর্ট আছে, এই যে আটকে রাখছে রিপোর্ট আছে অলরেডি, এটা আছে, পিবিআই এর রিপোর্ট আছে, পুলিশের রিপোর্ট আছে কেন আটকে আছে। তাদের কাছে কিছু পাইছে হয়তো, সেই জন্য তাদেরকে আটকে রাখছে। কিন্তু আমি তো আমার তারা চাপ সৃষ্টি করছে, আমি হ্যাঁ নির্দোষ বলতাম, কিন্তু আমি তো তাদের আসামি দিই না, আমি তাদেরকে নির্দোষ বলি কেমনে, বা তারা দোষ করছে তাও তো আমি জানি না। মূলত পুলিশে সন্দেহমূলক ভাবে ওনাদেরকে নিচে এখনো আটকে রাখছে, মানে পুলিশে আটকে রাখছে, পুলিশে আটকে রাখছে। মানে এখন যদি পুলিশে কোনো কিছু না পাই, তারা যদি দোষী না হয় ছাড়া দিলে আপনার কোনো সমস্যা নাই। পুলিশে যদি বিবৃতি দিত যে তাদের কাছে এই জিনিসটা পাওয়া গেছে, তাহলে আমি বুঝতাম যে না তারা আসামি। পুলিশ আসামি তাদেরকে করে আটকে রাখছে, আমার মামলা তো তাদের নাম নেই। আর এখন যে ডিএনএ পাইছে, ডিএনএ মধ্যে আমার মেয়ের যে আলামতগুলো পাওয়া গেছে যে আমার মেয়ের কইছে, যেহেতু এত বড় একটা ঘটনা, আমি বাবা হয়ে এই জিনিসটা বলতে আমার কাছে খুব কষ্ট লাগে। আমি এরকম বাবা, আমার মেয়ে এত বড় একটা ক্ষতি বলতে পারি, আমি কত অসহায় হয়ে গেছি।
আজকে যদি আমি প্রবাসে না থেকে দেশে থাকতাম তাহলে তারা অপপ্রচার গুলো চালাইতে পারতো না। কারণ আমি প্রবাসী বইলে আমি প্রবাসের দিক কি বুঝি, আমি অসহায়, আমি খারাপ। আমার মনে হয় প্রবাসের মেয়ে, সেই জন্য তার হইলো অপরাধ, সেই জন্য আমি বিচারটা পাইতেছি না এখন পর্যন্ত। আমি সাধারণ মানুষ যেভাবে আসছিল, আমার মইনার বিষয়টা জানার পরে যে সাধারণ মানুষ যেভাবে আসছিল, এই যে কিছু ইউটিউবারের ব্যাপারে এই ভুয়া নিউজ চাইরা আর কিছু নামদারি লোকে লেবেলদারির কারণে আজকে এই সাধারণ মানুষও অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছে। সেই জন্য আমি এখন পর্যন্ত যে ডিএনএ রিপোর্ট আছে, ডিএনএ রিপোর্টে বলতেছে এখন পর্যন্ত আমি আসামির কাছে যেতে পারছি না। তাহলে তোমরা যেন এই মামলাটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে, এখন পর্যন্ত 9টা মাস হয়ে গেছে আমার হয়রানি করতেছ। মানসিক এমন চাপ দিছে ভাই, মানে যাতে আমরা পুরাটা ফ্যামিলি মানে স্ট্রোক করে আনাই, শরীরে আগুন লাগে মারা যায়, এমন ভাবে এরা এই অপপ্রচার গুলো চালে আমার এই মানসিক চাপ সৃষ্টি করছে। আমি তো ভাই অনেক চেষ্টা করছি, আর এখন যে পর্যায়ে গেছে মামলা, এখন যদি আমি বলি একটু উড়াই নিয়ে যাও, উড়াই নিল, নিয়ে মার দূর করলো, অন্যের কাছে কিছু পাইলো না, অযথা আমি একজনের কাছে দোষী হয়ে গেল, নাম দিয়ে আমার শত্রুতা আরো বাড়লো যে এই মুহূর্তে আমারে ফাঁসাই দিল। এখন যে ডিএনএ যে প্রসেসিং গেছে, এই প্রসেসিং অনুযায়ী লোক নিতেছে, 22 জন লোক নিচ্ছে আমার গোষ্ঠী। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। আমার গোষ্ঠীতে 22 জন লোক নিচ্ছে, যে ডিএনএ টেস্ট করে লাগে অপপ্রচার চালাইছে যে না, তাদের কারণে তাদের ইয়েতে প্রশাসন আমার গোষ্ঠীতে 22 জন লোক নিচ্ছে সন্দেহমূলক ভাবে নিয়ে আসে। তাদের ডিএনএ মধ্যে কিছু পায়নি, তাদের ডিএনএ কিছু পায়নি। আবার 50 জন লোক তারা নিবে, এরকম আমার বলতে 50 জন লোক নিবে, তারা লিস্টে লিখতেছে, এইভাবে নিবে লিস্ট, আমারা জানাইতেছে না যে কাকে নিবে, কিন্তু যাদের সন্দেহ হইতেছে তাদেরকে নিতেছে। তো এখন আমি এক সাইডে ডেভিড হয়ে গেছি, কারণ আমার গোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো নিকৃষ্ট লোক নেই, এত বড় নিকৃষ্ট লোক আমার গোষ্ঠীর মধ্যে নাই। আমি অন্তত এই জিনিসটাতে আমি সেভ করতে অন্তত প্রশাসনে অনেক ধন্যবাদ জানাই, যে প্রশাসন আমার অন্তত পক্ষে আমার গোষ্ঠীর মানুষ থেকে ইয়ে করছে, যে প্রথমে আমার গোষ্ঠীর লোক গেছে। কারণ আগে আমার গোষ্ঠী পরিষ্কার না করতে আমি আর গুলির কাছে নিজের ঘরের মানুষ, ওইভাবে আমার গোষ্ঠী শেষ, মানে গোষ্ঠীর পাল্লা শেষ। এখন বাইরের মানুষ যা খুশি তাকে লোক, কিন্তু আমি তো একজনের নিয়ে আসে সন্দেহমূলক নিয়ে আসে, তার মার্ডার বিষয় কেন আলামত করলাম অনেকগুলো আলামত, শিশু নির্যাতন, তারপরে শিশু দর্শন, তারপরে মার্ডার। তো ওই সমস্ত বিষয়ে একজন মানুষকে পাশে দিলাম, বা আমার প্রুফ থাকতে পারে একজনের সাথে, বা তর্ক বিতরণ একজন লোককে নিয়ে মায়েরা তার লাইফ করছে। আমি তো চাই না একজন মানুষের ক্ষতি করতে, আমি প্রকৃত আসামি দিচ্ছি। ওই হিসাবে পিবিআইয়ের সাথে আমি নিজেও কাজ করতেছি, পিবিআই সহযোগিতা করতেছি। এখন আবার লোক নিব 50 জন, কিন্তু এটা হলো আইনের বিষয়। ওই যে আনুষ্ঠানিকভাবে যে কাগজগুলো আছে, যে ডিএনএ রিপোর্টটা যে না আছে, আনুষ্ঠানিকভাবে যে কাগজ আছে, সেই কাগজটিতে এখনো আসে নাই, কিন্তু রেজাল্ট আছে, ঠিক আছে, তুমি 5 বছর রেজাল্ট আছে, কিন্তু মূল কাগজপত্র এখন আসে না। আমরা যে সময় পরীক্ষা দিই, স্কুলের পড়ি, তখন তুলে আমরা সার্টিফিকেট পাস করি, হ্যাঁ তুমি পাস করছো, পাস করছো, কিন্তু রেজাল্ট কত পাই পাস করছো এটা তুলে বলে না, এটা পরবর্তীতে বলে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমার কাগজপত্র এখন আসে নাই। কিন্তু এরা খুব বলতেছে যে এই সপ্তাহের মধ্যে এরা কাগজপত্র দিতে পারে, এই সপ্তাহের মধ্যে আবার লোক নিয়ে যাইব টেস্ট করার জন্য 50 জন লোক নিয়ে যাইব। আমার কাছে তুমি একটা বাস ঠিক করো, আর আমি 50 জন লোক নিয়ে যাবো। আর 50 জন লোক এইভাবে নেয় না, কিভাবে, ওই একটা লিস্ট লিখবো, লিস্টে কোডের মধ্যে একটা সাবমিট করবো, এই কোডেতে একটা অর্ডার নিব, অর্ডার যখন দিব বলে এই লোক আমি নিতে চাই, তখন তারা নিয়ে যাবে, অর্ডার ছাড়া তো তারা নিতে পারবে না, সুযোগ নাই। ওই সেই জন্য যে মামলা যেহেতু এখন ডিএনএ পর্যায়ে গেছে, আর আমি একজনের নিয়ে মায়েরা এইভাবে হয়রানি করাচ্ছে, ডিএনএ পর্যায়ে গেছে, ওইভাবে মামলা চলতে থাকবে। এখানে আমি বা আপনারা যাই যতই কিছু করার নাই, কিন্তু মামলা আইনের গতিতে চলবে। ডিএনএ আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে, 1 বছর 2 বছর 5 বছরও লাগতে পারে, 10 বছর লাগতে পারে। এখানে আইতাছি কারণ যারা ভিডিও দেখে বা আমার ভিডিও যারা দেখে, তারা আমাকে প্রচুর SMS, প্রচুর, বিশেষ করে প্রবাসী ভাইরা আপনার মেয়ের জন্য যে পরিমাণ চিন্তা করছে, তারা যে প্রতিবাদটা করছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার।
তো আমি যেটা বললাম আপনার উপর রাগ করে আসে না, কিন্তু এখন কিন্তু বুঝতে পারতেছি যে আপনার আসলে এখানে দোষ নাই। তো ব্যাপারটা হলো এখানে যে আসামিগুলোকে নেওয়া হয়েছে, এখানে আপনার অভিযোগে নেওয়া হয়নি, জাস্ট এটা সন্দেহমূলক নেওয়া হয়েছে এবং ছাড়তেছে না ছাড়তেছে সেটাও আপনার কোনো সমস্যা নেই। যদি আসামি অপরাধ করে থাকে তাদেরকে আপনার সাজা দেখ, আর অপরাধ না করে থাকলে আপনি সবসময় বলেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর আরেকটা ব্যাপার হলো এখানে অলরেডি ডিএনএ টেস্টের যে রিপোর্ট সেই অনুযায়ী এখন পুলিশে এই যে আপনার এলাকা থেকে আপনার গোষ্ঠীর যে মানুষ আছে তাদেরকে 20 জন 50 জন করে নিয়ে এখন টেস্ট করতেছে, ডিএনএ টেস্ট 22 জন আমার গোষ্ঠী নিছে, অলরেডি নিয়ে নিছে, হ্যাঁ, নিয়ে নিছে। এখন আবার 50 জন নিব। হ্যাঁ, মানে পুলিশের কাজ করতেছে। আর কাজ করতেছে তো পুলিশ যদি ফুলি রিপোর্ট না দিলে তো আপনার কোনো কিছু করার না, না। আমার কিছু করার নেই। তো অনেকেই আসলে একটা কথা নিজের বলতে খারাপ লাগে, আমারও কথাটা বলছে যে আমি আপনার কাছে কত টাকা খাইছি, এবং আবার বলতেছে যে মইনার মা বাবা হয়তো বা কাগজ থেকে টাকা খাই ফেলছে। এটা হয়তো বা রাগ করে বলতেছে কারণ আপনারা চুপ, আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না। তো এটা নিয়ে আসলে কি বলতে চান? এটা নিয়ে তো ওই যে আমি প্রথমে বললাম, হয়তো প্রথমে আমরা আপনার এই প্রশ্নের উত্তর আছে, এই যে অপপ্রচার জেনে চালাইছে, যে অপপ্রচার গুলো চালাইছে না, অপপ্রচারের কারণে আবার আমি যখন মিডিয়াতে আসি আবার এই যে এখন যে নাচছি, এখন আবার দেখবেন আবার নতুন করে আবার অপপ্রচার আবার শুরু হইব। কারণ এদের ব্যবসা এইটা, কারণ কেন জানেন ব্যবসা, তাদের মা নাই, বাপ নাই, তাদের বোন নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, কারণ এটি হলে তাদের ব্যবসা, তাদের হলে টাকার দরকার। তারা এই সমস্ত জিনিস ভাবে না। তো আমি যে না বাবা হয়ে আমার মেয়ের সন্তানের, যে সন্তান আমার কোলে থাকতো, কাঁধে থাকতো, এই সন্তানের মরার কথা শোনার পরে আমি বিদেশ থেকে ছুটে এসেছি, আপনার একটু মায়া লাগে না? আমার মেয়েটার এইভাবে নির্মম ভাবে অত্যাচার কইরা, নির্যাতন কইরা আমার মেয়েটার মাসে, ওই আপনাদের মায়া লাগে না? একটু কষ্ট হয় না? আমি ময়নার আব্বা, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি আসামি যেই হোক, যত বড় শক্তিশালী আসামি হোক, আমি আল্লাহর কাছে বলেছি হাসবুন আল্লাহ ওয়াল নিয়ামাল ওয়াকিল। আমার আল্লাহ আমার লাগি যথেষ্ট। আপনারা যত অপপ্রচার চালান, আমার আল্লাহ আমার যথেষ্ট আমার জন্য। আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন আমার মেয়ের হত্যাকারী শনাক্ত করে দিবে। কিন্তু আল্লাহ যদি গাইবে ভাবে কিছু করে, হয়তো আমি জলদি পাবো, আইন আইনের গতিতে চলবে। আর আপনাদের কাছে কারো কাছে যদি কোনো তথ্য থাকে, প্লিজ দয়া করে আমার দিবে। আর আমি মিডিয়ার সামনে এই জন্য, আমি বারবার বলতে চাই, মিডিয়ার সামনে এই জন্য আছি না, এই যে অপপ্রচারের কারণে। এখন দেখবেন আবার ওই যে বলছি অপপ্রচার আবার শুরু হইব। কেন? কারণ তাদের একটা হাতজানি আছে, যেরকম কচু গাছ দেখতে খুব সুন্দর, কিন্তু কচু গাছের ভিতরে আছে না এমন খাতজানি, এমন খাতজানি মানুষ রূপে অনেকজন কচু আছে, তাদের সব যেরকম আরেকটা যে একজন বলতে হয় চিনি আর লবণ, দেখতে কিনলে একই রকম, স্বাদ দুই রকম। আচ্ছা, পুলিশের যে কাজ, মানে আপনি তো, আমরা তো সেটা জানি না, আপনি তো সরাসরি দেখতেছেন, ওনাদের সঙ্গে কথা বলতেছেন, তো ওনাদের যে কাজ সেই কাজে কি আপনি খুশি? আপনি কি মনে করতেছেন যে ওনারা ঠিকভাবে কাজ করতেছে? মানে এটা সত্যি করে রাখবেন যে আলহামদুলিল্লাহ পুলিশে এ পর্যন্ত যত কাজ করতেছে ভালোই করছে, কিন্তু আমি চাইতেছি এটা দ্রুত শেষ করবো। আমি প্রবাসী মানুষ, আমার কর্মস্থল আছে, এই যে এটা যদি আমি শেষ করে না দিয়ে যাই, আমি বিদেশে গেলে তার টেনশন আরো বাড়বে। আমার মামলাটা কে চালাবে, কে দেখবে, কে তদারকি কি করবে, আরো বাড়বো। তাই আমি চাইতেছি, আমি রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমার মেয়ে রোজা থেকে আমার কোরআন তেলাওয়াত শোনাইতো। আমার মেয়ে হাফেজা, কত 3 পারা না কত পারা মুখস্থ করছিল আমার মেয়ে মইনা, মাইমুন আক্তার মইনা হাফেজা, আমার কোরআন তেলাওয়াত শোনাইতো। আমি প্রবাসে থেকে আমার মেয়ে কোরআন তেলাওয়াত শুনতাম। এই যে একটা কষ্ট, এই যে একটা কষ্ট, আমার মেয়ের বান্ধবীরা ওই যে কালকে হারার সবাই আনলাম, যারা সবার সাথে আমি আন্তরিক ভাবে আমার মেয়ের মতনই তাদের সাথে আমি দুধু ইফতারি করছি, কালকে হারালে সবাই আমি ইফতারি করছি। কি লাগবে আমি তো সবসময় আরো খোঁজ খবর রাখি। আমার মেয়ের বান্ধবীরা ওই যে বৈশা রয়েছে, 2-3 জন আছে বৈশা রয়েছে আমার মেয়ের সাথে। এই যে একটা বাবা হয়ে সন্তানের লাশ কান্দে এলো, যে কত কষ্ট, যে বাবা সেই বুঝে। আর আমার মেয়ে শুধু বুঝতাম বলে পানি করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বা রোগে মারা গেছে, তাহলে বুঝতাম বলে না আল্লাহ নিয়ে গেছে। কিন্তু মসজিদের ভিতরে ডাইকা নিয়ে এরকম ভাবে নির্যাতন করে আমার মেয়ের মারলো, আর লাশ পাওয়া গেল মসজিদের 2 তলায়, আর হাড়ির সাথে বাইন দেয়া।
যে লাস্টটা যে গলার মধ্যে বাইন্দা যে খাটির সাথে বাইন্দা বাইন্দা রাখছিল, বাইন্দা রাখছে, এখানে তো আধা ঘন্টা সময় লাগছে, কিন্তু সময়টা লাগছে আধা ঘন্টা। তো বাইরের মানুষ মাইরে নিয়ে ভিতরে রাখবো, আধা ঘন্টা সময় পাইবো না। ভিতরের মানুষই আর বাইরের মানুষ ভিতরে গেল তো কেউ না কেউ দেখার আধা ঘন্টা কেন বাঁধা তো একটা সময় লাগে। তিনটা চারটা তালা আছে, একটা তালা ভাঙা না, তাহলে লাস্টটা গেল কিভাবে? এটা তো একটা পয়েন্ট আছে। এই যে লাস্টটা গেল ওই পয়েন্টে তারা এখন আটকে রয়েছে। তারা এই সন্দেহ আসলে ওই যে হুজুর ইমাম সাহেব এটা ছুটিতে ছিল, যেটা সত্য কথা। ইমাম সাহেব ছুটিতে ছিল, তাই না? ছুটি শেষ হওয়ার কথা ছিল রবিবারে, তাই না আসার কথা ছিল, কিন্তু তাই না আগের দিন আসলো। হয়তো কেন আসলো না আসলো তা উনি জানে, ভালো জানে। উনি আগের দিন আসলো। আর মুয়াজ্জিন এখানে ছিল, মসজিদ খালি ছিল, কিন্তু মুয়াজ্জিনের ডিএনএ রিপোর্টে মুয়াজ্জিনের কোনো দোষ নেই। ডিএনএ রিপোর্টে মুয়াজ্জিনের নাম আসে নাই, না, মুয়াজ্জিনের নাম আসে না। মুয়াজ্জিনের স্পর্শ মইনার শরীরের সাথে ম্যাচ হয় না, ডিএনএ টেস্ট হয়নি। ফিঙ্গারপ্রিন্ট যেটা হইলে তা সে আটকাল কেন? আপনি এখন যে কথা বলতেছেন যে মুয়াজ্জিনের এখানে ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্টে পাই নাই, তাহলে উনাকে আটকার কারণটা কি? কারণটা কি এটা আপনি নিজেও জানেন না? আমি নিজেও জানি, কিন্তু এতটুকু আমি জানি যে হয়তো যে মূল আসামিকে মুয়াজ্জিন জানে। এটা আপনার সন্দেহ? আমার সন্দেহ মুয়াজ্জিন জানে আসামিকে। হয়তো মসজিদ কমিটির কেউ হবে, বা মসজিদের মুসল্লি কেউ হবে, বা পাড়া প্রতিবেশী কেউ হবে, যেও হইতে হয় হোক। আপনি তো কনফার্মলি বলতে পারতেছেন? আমি বলতে পারতেছি ও হয়তো এই হিসাবে আমি তো শিওর না, এই হিসাবে হয়তো আটকে রয়েছে। কারণ তালা চাবি এর কাছে, লাশ গেল কিভাবে? আর রাতের বেলা যখন গেছে মসজিদ চেক করতো, তখন তো তালা দিয়ে বাইরে বসে রয়েছে। আমরা যত রূপ পাইছি তালা দিয়ে বাইরে বসে রয়েছে, এত দিচ্ছে না চেক করবো। চেক করবার লাগে দিচ্ছে না। এই সময় ইমাম সাহেব গেছিল আবার খাইতে, ইমাম সাহেব গেছিল খাইতে, ইমাম সাহেব খাইতে গেছিল। আমি আসলে সত্য ঘটনা আমি এখনো জানি, আমি এখনো ক্লাস করি। আমার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। আসলে অপরাধী কে? আমি আল্লাহকে বলি, আপনার কাছে যদি কোনো সহযোগিতা থাকে আমাকে করুন, কোনো তথ্য দিয়ে সহযোগিতা করুন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আর তারা নিরপরাধ হইলে তাদেরকে ছাইরা দেন। আর অপরাধ হইলে যেই হোক, অপরাধী তারা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যে হোক, অপরাধী তো অপরাধীর লাগে সাথে কোনো চান নাই, কেউ দেবে না। তারা যদি নির্দোষ হয় তাহলে তাদেরকে তো এইভাবে আটকে রাখা এটা ঠিক না। এটা তো আমি কোন আমি তো বাবা আমার যতটুক আমি যদি এখন যাই তাদেরকে ছুটে নিয়ে আসে, তো না আসবো কি? আমি মামলা আপোষ করে লেছি, আমি টাকা খাইলেছি। এমনিতে আমার অনেক কথা আমাকে জিজ্ঞেস করছে, অনেকে বলতেছে আমি টাকা নিয়ে খাইলেছি, টাকা খাইছি, এতে টাকা খাইছি, এর কাছে বিক্রি হয়ে গেছে, মইনার লাশের সাথে ইয়ে করছে। না, এই সমস্ত ভুয়া নিউজ আপনার না জানেন না, একজনের মিথ্যা অপবাদ আর দিবেন না প্লিজ, আর মিথ্যা অপবাদ দিবেন না, আর সহ্য হয় না। আমি ক্লান্ত হয়ে গেছি এই মেয়ের টেনশনে এমন অপপ্রচার চালাইছে। মানে মেয়ের যে মারা জেনে গেছে, মেয়ের লাশের ছবি দিকা বা কবরের কাছে গিয়ে একটু দোয়া করে জেনে মনের ইচ্ছা মতো যেন আমি একটু কান্নাকাটি করবো, এই সুযোগ যেন আমার দূরের উপর আছে অপপ্রচার চালাই। এই কিছু ইউটিউবার। আচ্ছা, যারা অপপ্রচার গুলো চালাই যাচ্ছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনার সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটতো, আপনার মার সঙ্গে, বোনের সঙ্গে বা আপনার মেয়ের সঙ্গে, তাহলে আপনারা বুঝতেন যে একজন বাবার কি কষ্ট, একজন মায়ের কি কষ্ট। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, এর আগে আমি অনেক ভিডিওতে বলছি, আপনারা যদি সত্যি কোনো প্রমাণ পান তাহলে আপনারা সেই প্রমাণ সহ আপনারা তুলে ধরেন, প্রমাণগুলো নিয়ে আসেন। আমি ওনার সামনে কথা দিতেছি, আমি ওনার বিরুদ্ধে গিয়ে কথা বলবো। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকেন, আমি শেষ পর্যন্ত দেখবো, আমি আপনাদের ওয়াদা করতেছি। যদি সত্যি না জানি আপনারা শুধু একজন বাবাকে এভাবে হ্যারাসমেন্ট করবেন না, এরকম মানে কি বলবো, এই জিনিসগুলো খুবই খারাপ। ওনার মেয়ে হারাইছে, উনি জানেন ওনার কতটা কষ্ট হইতেছে। আমি আবারও বলতেছি, আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তথ্য থাকে, আমাকে দেন বা আমার সঙ্গে যোগাযোগ করেন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি বারবার বলতেছি। আর অনেকেই প্রবাসী ভাইরা আমাকে এখনো কন্টিনিউ এসএমএস করেন যে ভাই আপনি তো এই মামলাটা বা এই বিষয়টা নিয়ে আপনি অনেক দৌড়াদৌড়ি করছেন, এটা কি অবস্থার মধ্যে আছে, মুইনার বাবা টাকা খাইছে না মুইনার মা টাকা খাইছে না মুইনার মায়ের সমস্যা। অনেকে বলছে যে আপনি কোনো টাকা পয়সা খাইছেন কিনা। তো আজকে এই জন্য ওনার কাছে আসা, উনি আমাকে এসএমএস দিছে, ফোন দিছে, তারপর ওনার উপর আমার রাগ ছিল, কারণ উনি কেন এটা নিয়ে কথা বলতেছে না। তারপর আমি মইনার জন্য আমি আজকে এখানে আসছি। আজকে কিন্তু টোটাল জিনিসটা বুঝলাম যে উনি কেন কথা বলতেছে না,
কারণ উনি কাউকে সন্দেহ করতেছে না, টোটালি সন্দেহ হলো পুলিশের কাছে। পুলিশ এখন সন্দেহ করতেছে, এখানে ডিএনএ টেস্টের রিপোর্ট আছে, ফিঙ্গারপ্রিন্টের ফরেনসিক রিপোর্ট আছে, ওইগুলো দেখে আসলে পুলিশ আস্তে আস্তে তাদের কার্যক্রম চালাইতেছে। এখন এই বিষয়টা তো এরকম যে একদিনে এটা সলিউশন বের করা সম্ভব না, এখন টোটালি হলো পুলিশের হাতে। পুলিশ কিন্তু তাদের কাজ চালু রাখছে। এখন পুলিশ যদি না রেজাল্ট দিব, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, উনি কিন্তু কোনো কিছু বলতেছেন না। এবং মিডিয়ার সামনে এসে কি বলবে, আজকে একটা ভিডিও বানাইবো হয়তো ভিউর আশায়, এটাকে নিয়ে অনেকে নেগেটিভ ভাবে প্রচার করবো, তো এই জিনিস এই ভয়ে কিন্তু উনি মিডিয়ার সামনে আসে না। তো ফাইনালি আজকে উনি আমার সামনে আসছে, বাবার সঙ্গে কথা বলছে। যারা এতদিন মইনাকে নিয়ে চিন্তিত ছিলেন, আপনারা কিন্তু এখন ক্লিয়ার হইলেন, মুনার বাবার কাছ থেকে সবকিছু শুনলেন। তো আপনি লাস্ট আর কোনো কিছু বলতে চান কিনা? আর একটা কথা, প্রবাসী ভাই যারা আছেন, আমি যেটা বলছিলাম, আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, ফেসবুকে লেখালেখি করেন যত দ্রুত সম্ভব এই মামলাটা যাতে আসলে নিষ্পত্তি হয়, যারা আসল দোষী তাদেরকে যাতে বের করা হয়, আর যারা নির্দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হোক, ওনার কোনো সমস্যা নাই। তো আপনি কিছু বললে শেষ পর্যন্ত একটু বলে দিন। আমি শেষ করতে আমার তো দেশের মধ্যে তো ভাই সবার কাছে আমি গেছি, যারা যারা সান্ত্বনা দেওয়ার আমার দিয়েছে তাদের কাছে আবার ঘুরে গেছি, যে আমার সহযোগিতা করার লাগে বিভিন্ন রাজনৈতিক দল, পিসা বিভিন্ন লোক আসছে আমাদের সান্ত্বনা দিয়ে গেছে, কিন্তু পরবর্তী তাদের কাছে গেছি, কিন্তু তাদের কাছে আমি সত্যি কিছু পাইনি। আর মূলত আমি এতদিন আসিনি সেই জন্য যে অপপ্রচার চালা দিতে। আর এখন আমি যতটুকু আমি দেখতে পারতেছি আর বুঝতে পারতেছি, আমার মতন যারা প্রবাসী আছে তারা দেশের মধ্যে আসলে যে কত হেনস্থার শিকার হয় একমাত্র প্রবাসীরই বুঝি। আর আমাদের মধ্যে কিছু প্রবাসী কয়েকজন আছে আবার এটা নিয়ে অনেক মজা তামাশা করে আছে, ভালো খারাপ মিলে অনেক প্রবাসী আছে, যেরকম আমার ওর সুরবারে একটা ছেলে আছে, এরা কয়েকবার আমি বলছি তুই ওরে এইভাবে করা ঠিক না, কিন্তু তারপরে আমার অনেক বাজে কমেন্ট গুলো করে যে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আমি নামটা আর বললাম না। এইভাবে যে মিথ্যা অপপ্রচার গুলা তোমরা চালাচ্ছ, একটা প্রবাসী বাবা তার সন্তানের জন্য যে কত কষ্ট করে বিদেশ করে আর দেশে সন্তান মারা গেছে, আমি মারা লাশটা নিয়ে আসে তোমরা বিভিন্ন অপপ্রচার চালে। আজকে প্রবাসী হওয়াতে আমার অপরাধ এটাই, আমি অপরাধী। আর ময়নার অপরাধ সে প্রবাসীর মেয়ে, আর ময়নার মার অপরাধ সে প্রবাসীর স্ত্রী। সেই জন্য আমি বিচারটা এখন পর্যন্ত আমি পাচ্ছি না, সঠিক বিচারটা আমি পাচ্ছি না। বরং যারা দেশি, আমরা তো প্রবাসী, যারা দেশি তারা আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে আর মিথ্যা অপপ্রচার চালে আমার মামলাটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এটি আপনারা দোয়া করবেন। আর আপনারা প্রবাসীরা বাইরা আপনারা আওয়াজ তুলেন, আপনারা যদি আওয়াজ না তুলেন তো হয়তো আমি দ্রুত মামলাটা নিষ্পত্তি হয়তো না হইতে পারে, কিন্তু আমি চাই আমার মামলাটা জলদি নিষ্পত্তি হোক। আমি পুলিশ পারে না এমন কোনো কাজ নাই, ডিএনএরও লাগে না, কিচ্ছু লাগে না, এরা পারে না এমন কোনো কাজ নাই। এরা যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে আসামি ধরতো, এরা অভিযোগ করে, পুলিশ পারে না। আমি তো অসহায় হয়ে গেছি। আজকে 8-9টা মাস আমি যে কত যন্ত্রণা নিয়ে বাচ্চা আছে, আল্লাহ জানে আমার কিভাবে আল্লাহ আমার বাঁচিয়ে রাখছে। আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি। আমার সময় পুরো হয়েছে, আমি আবার প্রবাসে চলে যেতাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। যাদের মনে সন্দেহ ছিল, কনফিউশন ছিল, আমি আশা করব যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মুনার বাবার মুখ থেকে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি যেটা বললাম আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন, হয়তো পারে একটা ভিডিও করতে পারেন, হয়তো পারে একটা পোস্ট দিতে পারেন ময়নাকে নিয়ে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।